আমি এত যে তোমায় ভালোবেসেছি, এই গান, এটা নাকি ছিল তার ভূতে পাওয়া গান। বন্ধু উত্তম কুমারের ডাকে বন পলাশির পদাবলীর ছবিতে সুর করতে গিয়ে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন। যে গান শুনে লতা মঙ্গেশকর বলেছিলেন ভীষণ কঠিন গান, একেবারে অসম্ভব, সেই গান অবলীলায় গিয়ে আগেই রেকর্ড করে ফেলেছিলেন তিনি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনি সৌভিকের সঙ্গে শোনাচ্ছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, আর সঙ্গে তাঁর জীবনের গল্প। দেয়ানিয়া ছবির গান রেকর্ডিং এর আগে রিহার্সাল হচ্ছে। পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়কে হঠাৎ করে ডেকে বললেন, আপনাকে একটু খারাপ করে গাইতে হবে। মানে কেন, কি বলছেন আপনি? পরিচালকের যুক্তি হলো, আসলে ছবির গল্পে আছে নায়ক গান জানেন, তার বন্ধু গান গাইতে পারেন না। নায়কের গানটা তো শ্যামল মিত্র গাইছেন, আর আপনি গাইছেন বন্ধুর লিপে, তাই বলছিলাম একটু খারাপ করে গাইতে হবে। তাহলে আমাকে ডেকেছেন কেন? গম্ভীর হয়ে উঠে পড়তে যাচ্ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। ঠিক সেই সময় ঘরে ঢুকেছেন উত্তম কুমার, ছবির নায়ক। তিনি পাশের ঘরে বসে সমস্ত কথাবার্তা শুনেছেন, শেষ পর্যন্ত থাকতে না পেরে তাড়াতাড়ি এই ঘরে চলে এসেছেন। ঘরে ঢুকেই বললেন, মানব তুই উঠিস না, দাঁড়া। আসলে উত্তম কুমার যখন উত্তম কুমার হয়ে ওঠেননি, ফিল্মের ধারে কাছেও ছিলেন না, তখন থেকেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়। টালিগঞ্জের বাঙালপাড়ায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে তবলা শিখতে যেতেন সেদিনের অরুণ কুমার চট্টোপাধ্যায়। ইউনিটের লোকজনের দিকে তাকিয়ে উত্তম কুমার বললেন, দেখুন, গল্পটা তো আর রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরও নয়। একটুখানি বদলে নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। নায়কের বন্ধুকে গায়ক বানাতে দোষ কি? মানবকে আপনারা ডেকেছেন, ওর মতো গায়ক খারাপ করে গাইবে কি করে? এই কথায় কাজ হয়েছিল শেষ পর্যন্ত। ভাগ্যিস হয়েছিল, না হলে বাংলা ছবির একটা অসামান্য গানের যে কি হাল হতো তা কেউ বলতে পারে না। দোলে দোদুর দোলে ঝুলো না, দোলে দোদুর দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরি বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। সানি পা নিসা রে নিসা গারে মগা পা, পানি সারে গারে সানি দাপ মগরে সা, দোলে শিখে পাখা দোলে সুখ সারি, দোলে শিখে পাখা দোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেময় বিষারি, ময়ূরী দোলে প্রেময় বিষারি, এ রাতের নাই তুলনা, ও যে লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, ও গো তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কভু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না,
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সেই যাত্রায় বন্ধু উত্তম কুমার পাশে দাঁড়িয়েছিলেন। আবার সেই বন্ধুর ডাকে সাড়া দিয়ে বন পলাশীর পদাবলী ছবি থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন মানবেন্দ্র। শোনাবো সে গল্প, তবে তার আগে ও আমার চন্দ্রমল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, ও আমার চন্দ্রমল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, যেন কোন শুক্লা পঞ্চমী চোখে স্বপ্ন এঁকেছে। তোর সবুজ পাতা দোলে, তোর বুঝিয়া ভোলে, ও তার অঙ্গ ভঙ্গিমায় বাতাস ছন্দ রেখেছে, ও আমার চন্দ্রমল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, যেন কোন শুক্লা পঞ্চমী চোখে স্বপ্ন এঁকেছে। ভাঙলো বিধা ভয় কুড়ি রাঙলো পরাগে, আধার মানলো পরাজয় নতুন আলোর সোহাগে, সেই প্রহার ফিরে নাও, সেই ভ্রমর দোষর পেলাও, ও সে পাপড়ি ভরে আজ রেণু স্বর্ণ মেখেছে, ও আমার চন্দ্রমল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, যেন কোন শুক্লা পঞ্চমী চোখে স্বপ্ন এঁকেছে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স সৌভিকের সঙ্গে শুনছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আর তার জীবনের গল্প বন পলাশীর পদাবলী। এই ছবি তৈরি করবেন উত্তম কুমার। সঙ্গীত পরিচালনার জন্য ডাকলেন তার বন্ধু মানবকে, মানে আমাদের সবার প্রিয় মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। প্রথম সিটিংয়ে গিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় দেখলেন তিনি শুধুমাত্র একা নন। সঙ্গীত পরিচালকদের মধ্যে শ্যামল মিত্র আছেন, সঙ্গে আরও ৩-৪ জন সঙ্গীত পরিচালক। এরা সবাই মিলে একসঙ্গে একটা ছবি কাজ করবেন। এই ব্যাপারটা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পছন্দ হয়নি। বলেছিলেন, এত অ্যামেচারিশ ব্যাপার আমার পছন্দ হচ্ছে না। সরে দাঁড়িয়েছিলেন বন পলাশীর পদাবলী ছবির থেকে। শেষ পর্যন্ত সেই ছবির গানে সুর করেছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন নচিকেতা ঘোষ, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, অধীর বাগচি আর দ্বিজেন মুখোপাধ্যায়। মানবেন্দ্র মুখোপাধ্যায় একদিকে অ্যামেচারিজম পছন্দ করতেন না, আবার গানের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ার জন্য আকুলতাও ছিল প্রচণ্ড রকম। প্রথমবার সঙ্গীত পরিচালনার দায়িত্ব একটু আশ্চর্যভাবে এসেছিল। সেই গল্প সঙ্গে করে নিয়ে ফিরছি, তবে তার আগে আমি যে কত একলা তোমারই পথ চেয়ে চলেছি, আমারই তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি,
তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা। দূর দিগন্তে ওই নামে সন্ধ্যা, জাগে বসন্তে রজনীগন্ধা। দূর দিগন্তে ওই নামে সন্ধ্যা, জাগে বসন্তে রজনীগন্ধা। চন্দ্রকলার চোখে নামে তন্দ্রা, তবু ঘুম নেই চোখে আমার। এই আখি আধারে গগন কিনারে, বলে গো জল জল দ্বীপ হয়ে জ্বলেছি। আমারই তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি। তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা তোমারই পথ চেয়ে চলেছি। এই বসন্ত এই মধুলগ্ন, জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন। এই বসন্ত এই মধুলগ্ন, জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন। রাত্রি আবেশ ভরে হল মগ্ন, তবু মান বলে তুমি কোথায়। কে জানে কেন গো, না ভেবে জানো গো, শুধু যে অভিমানে ফুলগুলি দলেছি। আমারই তুমি শুধু আমারই, কত না গানে গানে বলেছি। তুমি কি তা জানো না, তুমি কি তা মানো না, আমি যে কত একলা। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে আপনি সৌভিকের সঙ্গে শোনাচ্ছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আর তার জীবনের গল্প। যে সময়ের কথা বলছি সেটা 1953 সাল। ছায়াছবির প্লেব্যাকে বেশ খানিকটা নাম হয়েছে তখন। 74.5 ছবিতে একটুখানি আহির ভৈরও আলাপ গিয়েছিলেন। সেই গান শুনে ছবির পরিচালক নির্মল দে তাঁর বেশ ভালো লেগেছিল, আর সেই জন্যই তিনি তার নতুন ছবির জন্য মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে গেলেন প্রস্তাব নিয়ে যে ছবির গানে সুর করবেন মানবেন্দ্রবাবু। সেই সঙ্গে বললেন, আপনাকে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে পরীক্ষা দিতে হবে, মানে গল্পটা ওনারই লেখা তো। ছবির নাম হলো চাঁপাডাঙ্গার বউ। টালা পার্কের কাছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মানবেন্দ্র মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে হাজির হলেন নির্মলবাবু। নিজের বাড়িতে বাঘের চামড়ার ওপর লাল রঙের ধুতি পরে বসে আছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এক মনে লেখালেখির কাজে ব্যস্ত। নির্মলবাবু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ করিয়ে কথাবার্তা শুরু করতে না করতেই একেবারে মাথা না তুলে মুখ না তুলেই বলে দিলেন, না না হবে না, আমার এই গল্পটা খুব শক্ত একটা গল্প, তুমি কোনো পাকা সঙ্গীত পরিচালককে নিয়ে এসো। এরপরে তো আর কোনো কথাই চলে না। চুপচাপ কিছুক্ষণ কেটে গেল। খানিক্ষণ বাদে আবার তারাশঙ্করবাবু নিজেই বললেন, আচ্ছা 2-1 লাইন লিখে দিচ্ছি, একটু সুর করে দেখাও তো। বললেন, ছবির চরিত্র মহাতাপ গাজনের শিব সেজে নৃত্য করছে, এই হলো সিচুয়েশন। গানের কথা হাতে নিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। এরপরেই ঢাকের তাল মাথায় রেখে কীর্তনের ঢঙে সুর বেঁধে উঠে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে দিলেন। কিছুক্ষণ বাদে দেখেন তারাশঙ্করবাবু উঠে দাঁড়িয়েছেন, তার মুখে তৃপ্তির হাসি। গান থামলে নির্মল দিকে তারাশঙ্করবাবু বলেছিলেন, এই পারবে, একদম ঠিক লোককে এনেছ, আর কারো খোঁজ লাগবে না। এমনভাবে শুরু হয়েছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জীবনের প্রথম সঙ্গীত পরিচালনা। ইন্টার কলেজিয়েট কম্পিটিশনে বিচারক দেবব্রত বিশ্বাস মানবেন্দ্র মুখোপাধ্যায়কে 1টা নম্বরও দেননি। কেন, শোনাবো সে গল্প। তবে তার আগে আরো একটা গান। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকব। হাজার জনম ধরে তোমারই ছিলাম, তোমারই হয়ে আমি থাকব। সুন্দর পৃথিবীতে
এসে বারবার সুন্দর পৃথিবীতে এসে বারবার গানের মালায় ঘিরে রাখবো হাজার জনম ধরে তোমারই ছিলাম আর তোমারই হয়ে আমি থাকবো। যেখানে থাকো যে নামে ডাকো কোনোদিনও চিনে নিতে ভুল হবে না কো। আবার আমারে চোখের পাতায় সোহাগে পরাগামী মাগবো তোমারই হয়ে আমি থাকবো হাজার জনম ধরে তোমারই ছিলাম আর তোমারই হয়ে আমি থাকবো। যে পথে যাব তোমাকে পাবো কাছে এসে ভালোবেসে তোমাতে হারাবো আবার নতুন সেই প্রাণের নিখিল সুরে আঁচল দিয়ে ঢাকবো তোমারই হয়ে আমি থাকবো হাজার জনম ধরে তোমারই ছিলাম তোমারই হয়ে আমি থাকবো। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স সৌভিকের সঙ্গে শুনছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আর সঙ্গে তাকে নিয়ে গল্প। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে গানের পরিবেশ ছিল ঠিকই, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের চর্চা তেমনভাবে কোনোদিন হয়নি। এদিকে সামনে ইন্টার কলেজের কম্পিটিশন, সেখানে কীর্তন, টপ্পা, ঠুংরি এসব কিছুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতও গাইতে হবে। কাকা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ রত্নেশ্বর মুখোপাধ্যায় বললেন, তুই একটা কাজ কর না, তুই জর্জ বিশ্বাসের কাছে যা, পারলে উনিই তোকে গাইড করতে পারবেন। জর্জ বিশ্বাস অর্থাৎ দেবব্রত বিশ্বাস। সে সময় খুব ভোরবেলা লেকে জগিং করতে যেতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। ভোরবেলা জগিং সেরে মানবেন্দ্র মুখোপাধ্যায় একেবারে সোজা দরজা ঠেলে দেবব্রত বিশ্বাসের বাড়িতে ঢুকে পড়লেন। এলোমেলো ঘর, মশারি টাঙানো। দেবব্রত বিশ্বাস তখনও ঘুমিয়ে। মানবেন্দ্র মুখোপাধ্যায় মশারি ঠেলে তুলে একেবারে হাত দিয়ে তাকে ঠেলাঠেলি করতে শুরু করে দিলেন। ধর্মরিয়ে উঠে বসে জর্জ বিশ্বাস বললেন, না বলে কয়ে ঘরে ঢুকে ঘুমন্ত লোককে তুলে দিচ্ছেন। খানিকটা ভয় পেয়ে গিয়ে দুপা পিছিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বাড়ির কর্তা বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে জাঁতি হাতে সুপুরি কাটতে কাটতে আর চোখে খানিকটা তাকিয়ে দেখতে দেখতে বললেন, তা আগমনের হেতু? আগে ইন্টার কলেজের কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, আপনার কাছে শিখব বলে এসেছি। প্রতিযোগিতা কবে? আজই বিকেলে। শেষ পর্যন্ত রাজি হলেন জর্জ বিশ্বাস। গান শেখাতে বসলেন। কিছুক্ষণ বাদে তার অফিস যাওয়ার সময় হয়ে গেল। তিনি চলে যাওয়ার আগে তার বোনকে বলে গেলেন, যতক্ষণ না ওর গানটা ঠিকমতো হচ্ছে ছাড়বি না কিন্তু। দেবব্রত বিশ্বাস বেরিয়ে যাওয়ার অল্প পরেই মানবেন্দ্র মুখোপাধ্যায় উঠে চলে এসেছিলেন। বিকেলবেলা প্রতিযোগিতা। সেখানে গিয়ে তো চক্ষু চড়ক গাছ। বিচারকদের চেয়ারে শৈলজা রঞ্জন মজুমদার অনাদি দস্তিদারের পাশে স্বয়ং দেবব্রত বিশ্বাস বসে আছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দেখে একেবারে গম্ভীরভাবে মুখ ঘুরিয়ে নিলেন। প্রতিযোগিতায় তাকে একটাও নম্বর দেননি জর্জ বিশ্বাস, কিন্তু সবার বিচারে প্রথম হলেন মানবেন্দ্রই। পরে সাদানবীনের বাড়িতে আবার যখন দেখা করতে গিয়েছিলেন, জর্জ বিশ্বাস বলেছিলেন, শুনুন, আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই আপনার প্রথম আর শেষ রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এ লাইন আপনার নয়।
সেই থেকে পারতপক্ষে রবীন্দ্রসঙ্গীতের আর ধারে কাছে যাননি মানবেন্দ্র মুখোপাধ্যায়। একবার সুর পছন্দ হচ্ছিল না বলে সুরকার নচিকেতা ঘোষের সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বেশ বড়সড় ভুল বোঝাবুঝি হয়ে যেতে বসেছিল। সে ঘটনার কথা বলবো, তবে তার আগে আরো একটা দুর্দান্ত গান। মিথ্যে কাছে রোয়ার শীতে মুখ দেখো না সজনী, মিথ্যে কাছে রোয়ার শীতে মুখ দেখো না সজনী, আমার চোখের আয়না দেখো রূপসী গরবিনী, আমার চোখের আয়না দেখো রূপসী গরবিনী, অভিমানিনী মিথ্যে কাছে রোয়ার শীতে মুখ দেখো না সজনী। কেন মায়া মৃগ খুঁজে খুঁজে কাটে সারা বেলা গো, বিফলে একলা গো, কেন মায়া মৃগ খুঁজে খুঁজে কাটে সারা বেলা গো, বিফলে একলা গো, নিজেকে নিয়ে কেন মিছে কি খেলা গো, মিছে কি খেলা গো, মিছে কি খেলা, এমনি করেই কি ফিরিয়ে দেবে মাধবী রজনী। যেমন আমার দিয়ে বাসর গড়েছে, সেমন তোমায় দিয়ে আমি যে মরেছি, ও গো আমি যে মরেছি। কেন নদী তীরে ডেকে এনে পিয়াসা মেটালে না, দরদিয়া হলে না, কেন নদী তীরে ডেকে এনে পিয়াসা মেটালে না, দরদিয়া হলে না, কি ভেবে কিসের ছলে ধরা দিয়ে দিলে না, ধরা দিয়ে দিলে না, ধরা দিয়ে দিলে না, হয়তো আমার ভালোবাসায় বোঝাতে পারিনি, আমার চোখের আয়না দেখো রূপসী গরবিনী, অভিমানিনী মিথ্যে কাছে রোজার শীতে মুখ দেখো না সজনী। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান শোনাচ্ছি সৌভিক, আর তাকে নিয়ে গল্প চলছে। গান নিয়ে অসম্ভব প্যাশনেট ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। অনেকবার রেকর্ডিং করতে গিয়ে সুরের গমকে কেঁদে ফেলেছেন, আবার সুর আসছে না, কথা পছন্দ হচ্ছে না, এরকম নানা কারণে অল্প স্বল্পেই উত্তেজিত হয়ে পড়তেন অনেক সময়। একবার এরকমই একটা কারণে সুরকার নচিকেতা ঘোষের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে যেতে বসেছিল। সে বছর পুজোয় বিখ্যাত গানের মহলা বনে নয় মনে মোর, একটু পরেই রেকর্ডিং, অথচ নচিকেতা ঘোষের মুখরাগ কিছুতেই পছন্দ হচ্ছে না মানবেন্দ্র মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত তবলিয়ার রাধাকান্ত নন্দীকে তিনি বললেন, তুই একটা টুকরা বাজাতো। রাধাকান্ত বাজালেন, সেটাই গানের মুখে বসিয়ে দিলেন মানবেন্দ্র। এরপর মানবেন্দ্র আর রাধাকান্ত দুই বন্ধুর খুব পছন্দ হলো, কিন্তু নচিকেতা ঘোষ রেগে মেগে একেবারে মহলা ছেড়ে উঠে চলে গেলেন। এরপরেও রেকর্ডিং কিন্তু হয়েছিল, আর এই পুরো সময়টা, রেকর্ডিং এর পুরো সময়টা বাইরে দাঁড়িয়ে দরজায় কান পেতে পুরো গান শুনেছিলেন নচিকেতা ঘোষ। রেকর্ডিং শেষ হওয়ার পর একেবারে ছুটে এসে দু হাতে জড়িয়ে ধরেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয়
মনে মোর পাখি আজ গান গায় বনে নয়। রে গা পা গা রে সা নি দা পা গা রে সা। এ কিতাবের উপমায় অপরূপ দিলদা, এ কিতাবের উপমায় অপরূপ দিলদা। স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যাক, সুরার সুরভিতে উন্মনা মন যেন তারে সাড়া পায়। ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে নয়। মনে মোর পাখি আজ গান গায় বনে নয়। গানি সানি দা পা মা গা রে সা নি রে সা। গপা নি পা গপা মা গা রে সা নি রে সা। চম্পা বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম। কার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম, হায় কার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর লীলাকার, সে কি তবে এ জীবনে মধুরের উপহার। তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই। ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে নয়। মনে মোর পাখি আজ গান গায় বনে নয় বনে নয় বনে নয়। শুনতে থাকুন সারেগামা উইকেন্ড ক্লাসিক্স। একটু পরে আপনাকে বলবো ছুঁড়ে ফেলে দেওয়া দোমড়ানো মুচড়ানো কাগজ থেকে উদ্ধার করে একটা গানে সুর করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। সেই গানটা ইতিহাস তৈরি করেছিল। আসবো সে গল্পে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সের এই এপিসোডে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আর তাঁর জীবনের গল্প সৌভিকের সঙ্গে। গীতিকার শ্যামল গুপ্ত আর মানবেন্দ্র মুখোপাধ্যায় এরা অনেক পুরনো বন্ধু। মায়ামৃগ ছবির যখন গান তৈরি হবে, মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্যামল গুপ্তকে বললেন, ছবির যে নায়ক সে প্রেম নিবেদন করুক বা যাই করুক, তার সব কিছুতে ডাক্তারির ব্যাপার এসে পড়ে। ডাক্তারি ছাড়া সে কিছুই ভাবতে পারে না। এই ব্যাপারটাকে মাথায় রেখে তোকে গান লিখতে হবে, প্রেমের গান। লিখলেন শ্যামলবাবু সে কথা মাথায় রেখে। একদিন রবিবার বিকেলবেলা শ্যামল গুপ্ত হাজির হলেন ফার্ন রোডের একটা গানের স্কুলে, যেখানে মানবেন্দ্র মুখোপাধ্যায় নিয়মিত গান শেখাতেন। নতুন লেখা গান সঙ্গে করে নিয়ে এসেছিলেন। গানের কাগজ দেখে মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন, স্যার এটা কি লিখেছিস, একেবারে চলবে না। গান লেখা কাগজটা হাতে নিয়ে একেবারে দুমড়ে মুচড়ে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। গানের ক্লাস শুরু হয়ে গেল। ঘন্টা 2 বাদে গানের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মানবেন্দ্র মুখোপাধ্যায় বেরিয়ে দেখেন তার বন্ধু শ্যামল গুপ্ত একেবারে মুখ শুকনো করে চুপচাপ বসে আছেন একা একা। কি মনে হলো বললেন, না রে গানটা তুই খারাপ লিখিসনি, একবার দিয়ে তো কাগজটা। এবার শ্যামল গুপ্ত রেগে গেলেন, বললেন, তুই তো ফেলে দিলি রাস্তায়, আমার কাছে আর কোনো কপিও নেই। ট্রামে আস্তে আস্তে যা হাতে ছিল তার উপর লিখেছিলাম। তখন সন্ধে হয়ে গেছে, রাস্তায় আলো প্রায় নেই। টর্চ হাতে তোলপাড় করে দুই বন্ধু মিলে সেই কাগজের খোঁজ করতে লাগলেন। শেষ পর্যন্ত দলা পাকানো অবস্থায় সেই কাগজের টুকরো খুঁজে পাওয়া গেল নর্দমার পাশে। গানটা ছিল মেটেরিয়া মেডিকার কাব্য। আর সেই গান এরপর কিভাবে জনপ্রিয়তার আকাশ ছুঁয়ে ফেলেছিল সে তো আমার না বললেও চলবে। যে গানের গল্প হচ্ছিল সে গানটাই হোক। ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য, মেটেরিয়া মেডিকার কাব্য। নয়তো বা ফার্মাকোলজি টাইম নিয়ে আজ লেকচারে নাববো, লেকচারে নাববো, লেকচারে নাববো।
ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য মেটেরিয়া মেডিকার কাব্য মেটেরিয়া মেডিকার কাব্য তারপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখবে কিংবা স্টেথোস্কোপ লাগিয়ে নোটবুকে সিমটম লিখবে দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে স্টেথোস্কোপ লাগিয়ে সিমটম লিখবে ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমতো কানে সুখ সাব্য নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো লেকচারে নাববো লেকচারে নাববো ক্ষতি কি না হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য মেটেরিয়া মেডিকার কাব্য মেটেরিয়া মেডিকার কাব্য হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে প্রেসক্রিপশন মতো হয়তো মিক্সচার গুলো সার্ভ করবে আউটডোরে এমনি ডিউটিটা পড়বে প্রেসক্রিপশন মতো মিক্সচার সার্ভ করবে সব দিক আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাববো নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো লেকচারে নাববো লেকচারে নাববো ক্ষতি কিনা হয় আজ পড়বে মেটেরিয়া মেডিকার কাব্য নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো মেটেরিয়া মেডিকার কাব্য মেটেরিয়া মেডিকার কাব্য শ্যামল গুপ্তের লেখা আরো একটা গান আমি এত যে তোমায় ভালোবেসেছি। মানবেন্দ্র মুখোপাধ্যায় বলতেন ওটা আমার ভূতে পাওয়া গান। কিভাবে সে গান পাওয়া গেল আর কেনই বা ভূতে পাওয়া গান, সে গল্পে ফিরব। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন শৌফিকের সঙ্গে, শোনাচ্ছি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, আর চলছে তাঁকে নিয়ে গল্প। যে সময়ের কথা বলবো তখন রেডিও স্টেশনে পুরোপুরি লাইভ ব্রডকাস্ট করা হতো সমস্ত অনুষ্ঠান, রেকর্ডেড কোনো কিছু ছিল না। কলকাতায় রেডিও স্টেশনের ঠিকানা তখন 1 নম্বর গার্সিন প্লেস। একটা অনুষ্ঠানের শেষে যদি আরও একটা অনুষ্ঠান থাকে আর মাঝখানে যদি খানিকটা ফাঁকা সময় পাওয়া যায়, শিল্পীরা রেডিও স্টেশনের অফিসেই সেই সময়টুকু কাটাতেন। গোরস্থানের পাশে তখন রেডিও অফিসের বাড়ি। নানা রকম ভূতুরে গল্প প্রচলিত ছিল। শোনা যেত এক সাহেব ভূত, তিনি নাকি সন্ধ্যাবেলা রেডিও স্টেশনের চত্বরে ঘুরে বেড়ান। সেরকম একটা দিনে ছাদে পায়চারি করছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, গুনগুন করে গান গাইছেন। তখন বেশ অন্ধকার হয়ে গেছে, নিচে গোরস্থানের দিকটা একেবারে জমাট কালো অন্ধকার। হঠাৎ কে পেছন থেকে ডেকে উঠল, মানব, এই মানব! একেবারে চমকে উঠে পেছন ফিরে তাকাতেই দেখেন অন্ধকারের ভেতর দুটো চোখ একেবারে জল জল করছে। একটু ঘাবড়ে গিয়ে বলেন, কে? উত্তর এলো, আমি শ্যামল। জানিস, একটা গান লিখে ফেলেছি, শুনবি? এবার নিজেকে খানিকটা সামলে নিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন, বল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে গানের কলি শুনতে লাগলেন। গানের কথা শুনে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শেষ হতেই এক হাতে বন্ধুকে চেপে ধরে সোজা 5 নম্বর স্টুডিও। সেই স্টুডিওর দরজা সাধারণত বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়, চাবি দেওয়া থাকে। কিন্তু সেদিন ল্যাচ খোলাতেই দরজা খুলে গেল। ভেতরে গ্র্যান্ড পিয়ানো, ডালা বন্ধ, তাতেও চাবি দেওয়া থাকে। কিন্তু কি আশ্চর্য, সেদিন ডালা তুলতেই পিয়ানো খুলে গেল। মানবেন্দ্র মুখোপাধ্যায় ওই পিয়ানোতে বসেই সুর করে ফেললেন গানের মুখরা। ঘটনাটা এত আশ্চর্য আর এমন হঠাৎ করে ঘটেছিল যে ইনি তার বিস্ময়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাটেনি। বারবার করে বলতেন, ওটা আমার ভূতে পাওয়া গান। লতা মঙ্গেশকরের সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দেখা হওয়ার পর লতাজি কি বলেছিলেন শোনাবো সে গল্প। তবে আপাতত কিংবদন্তি হয়ে যাওয়া সেই ভূতে পাওয়া গান। আমি এত যে তোমায় ভালোবেসেছি,
ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, ওই তোমার আধারে ওগো যে হাসির মধু মায়া ফোটে, ওই তারা এই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাই আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এ দিনটাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান সৌভিকের সঙ্গে শুনছেন। 1986 সাল কলকাতায় হোপ 86 অনুষ্ঠান। সারা দেশের অনেক নামিদামি শিল্পীরা এসেছেন, আর তাদের মধ্যে ছিলেন লতা মঙ্গেশকর। গ্রিন রুমে তার সঙ্গে আলাপ করতে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। নাম বলতেই লতাজি একেবারে চমকে উঠে বললেন, মানবেন্দ্র জি আপ वो गाना गाए थे, हम तो कुछ भी नहीं गा पाए। আসলে ঘটনাটা হলো কিছুদিন আগে সলিল চৌধুরী সুরে ভীষণ কঠিন দুটি গানের রেকর্ড মানবেন্দ্র মুখোপাধ্যায় করেছিলেন। এক পিঠে ছিল যদি জানতে গো, অন্য পিঠে ছিল আমি পারিনি বুঝিতে পারিনি। সেই গানের যখন হিন্দি ভার্সন করতে যাবেন সলিল চৌধুরী, তিনি লতা মঙ্গেশকরের কাছে গিয়েছিলেন। গান শুনে লতাজি বলেছিলেন, সলিলদা এ ভীষণ কঠিন গান, একেবারে অসম্ভব, কেউ গাইতে পারবে না। তার উত্তরে সলিল চৌধুরী বলেছিলেন, এই গান অলরেডি রেকর্ডেড, বাংলায় এই গান রেকর্ড করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। লতাজির সে গান এত ভালো লেগেছিল, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার সময় সেই কথাটাই তার প্রথম মনে পড়ে গিয়েছিল। ভীষণ কঠিন জটিল কোনো সুর তাল লয়ের গান মানবেন্দ্র মুখোপাধ্যায় যখন নিজে গিয়ে উঠতেন, শুনে মনে হতো এর চেয়ে সহজ কাজ আর হতেই পারে না। মান্নাদেও এ কথা মানতেন। সেই গল্প সঙ্গে করে নিয়ে ফিরছি, তবে তার আগে আরো একটা গান। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে।
কিছু যেন বুঝি তার কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মানা গো কিছু অজানা। হাসির মায়ানে মধু বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো স্বপ্ন জাগে। মন যেন খুঁজে পায় পায়নি যারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সের এই এপিসোডে শুনছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, সঙ্গে আমি সৌভিক। ইন্দিরা ছবির গান রেকর্ড করা হবে, গান গাইবেন মান্না দে, আর সেই গানে পর্দায় ঠোঁট মেলাবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গানে সুর করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যাদবপুরে তার নর্থ রোডের বাড়িতে মান্না দে এলেন গানের রিহার্সাল করতে। মন দিয়ে কয়েকবার গান শোনার পর মান্না দে যতবারই নিজে গাইতে যাচ্ছেন বারবার করে বলে উঠছেন, মানববাবু এ আপনার মতো হচ্ছে না। আর প্রতিবারই মানবেন্দ্র মুখোপাধ্যায় আশ্বাস দিয়ে বলছেন, কি বলছেন মান্নাদা, এই গান আপনি একেবারে আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছেন, দুর্দান্ত হচ্ছে। এমনই কথোপকথন, এমনই সম্পর্ক ছিল দুই শিল্পীর মধ্যে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ছোটবেলার গল্প শোনাবো আপনাকে, তবে তার আগে আমার হৃদয় নিয়ে আর কতকাল। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনেই লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনেই লুকায়ে তুমি রাখবে। চম্পক বনে শোনো বাতাসে রাখি যে কয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বোঝে যায়। চম্পক বনে শোনো বাতাসে রাখি যে কয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বোঝে যায়। লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বলো ডাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয়ে নিয়ে আর কতকাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। তখন হয়তো আমি হারায়ে গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায়ে রয়েছে ওই আকাশ জুড়ে। তখন হয়তো আমি হারায়ে গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায়ে রয়েছে ওই আকাশ জুড়ে। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামুক নাকি বা আসে যায়।
মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয়ে নিয়ে আর কতকাল বলো কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন সৌভিকের সঙ্গে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান শোনানো চলছে আর তাকে নিয়ে গল্প। ছোটবেলা থেকে অনেক রকমের গান শুনতে শুনতে বড় হয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। বরিশালের উজিরপুরে ওদের যে দেশের বাড়ি ছিল তার চণ্ডীমণ্ডপে গান লেগেই থাকত। রাধাকৃষ্ণের লীলা কীর্তন, রয়ানি গান, মনসামঙ্গলের আসর, এই সমস্ত। মাঝি মাল্লারাও গান গাইতেন। কাকাদের সঙ্গে হরির লুঠের আসরে রূপানুরাগ, মান, মাথুর গাইতে যেতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। জন্ম হয়েছিল কালীঘাটে, কিন্তু দেশের টান আর সুর তাকে আজীবন টেনেছে। বলতেন, একটু যখন বড় হইলাম দেশের জন্য মন কেমন করলেই বরিশাল এক্সপ্রেসে সাইপা খুলনা হইয়া স্টিমারে ঝাল কাঠি দিয়া দেশের বাড়ি যাইতাম। একদিকে দেশের বাড়ির সুর, অন্যদিকে নিজের বাড়িতে ভীষ্মদেব চট্টোপাধ্যায়, বড়ে গোলাম আলীর মতো মানুষদের আনাগোনা। জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে যাতায়াত ছিল। বেগম আক্তার কলকাতায় এলেই সেখানে গিয়ে পড়ে থাকতেন। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ির সংস্পর্শে এসেছিলেন। সেতার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা আশ্চর্য সুন্দর বন্ধুত্ব ছিল। সব মিলিয়ে সুরের রামধনুর সড়কে তার একটা অনায়াস যাতায়াত ছিল। তাই বোধহয় তার গানে এত রকমের বৈচিত্র্য পাওয়া যায়। তেমনই একটা গান এবার আপনার জন্য সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। হয়তো পাবো না পথের ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা। সাথী যদি হয় পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। আকাশ যদি ঢাকে ঘন ঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়। যাচ্ছে থাকে না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। যাচ্ছে থাকে না করি না ভাবনা, আধারে কুয়াশায় হারিয়ে যাব না। মনে দয়ালয় চিনে নেব পথ, তুমি ভরসা দিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠী রাতের নীলে
আকাশে তারাদের ওই মিছিলে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্সে শুনছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান সৌভিকের সঙ্গে। যখন কলেজে পড়তেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, তার আদর্শ ছিলেন গায়ক নায়ক রবীন মজুমদার। মজা করে স্বীকারও করতেন, ওর দেখা দেখি সরু গোঁফ রাখতে শুরু করেছিলেন তিনি। 50-এর দশকে যখন রবীন মজুমদার একটু পড়তির দিকে, অনেকে তাকে বলেছিল, মানব, জায়গাটা খালি হলে তোর কিন্তু একটা চান্স হবে। সেই আশাতেই 74.5 ছবিতে অভিনয় করেছিলেন, এমনটা নিজেই বলতেন। তবে সেই প্রথম অভিনয়, আর সেটাই শেষ। সিনেমায় আর কখনো অভিনয় করেননি, কিন্তু খুব শখ ছিল মিউজিক্যাল বায়োস্কোপে। সেই জন্যই বন্ধু শ্যামল গুপ্তকে নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জলসাঘর কাহিনীটি কিনেছিলেন ছবি তৈরি করবেন বলে। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও ছবি আর কিছুতেই বানানো হয়ে ওঠে না। হঠাৎ একদিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা। উনি জিজ্ঞেস করলেন, কি খবর, ছবির কি হলো তোমার? এখনো স্ক্রিপ্টই লেখা হয়নি। আসলে আমরা তো ওই লাইনে নই, বললেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তারাশঙ্কর বাবু বললেন, আসলে মানিক কাহিনীটা চাইছিল, তো আমি তোমাদের কথা বললাম। মানিক অর্থাৎ সত্যজিৎ রায় তখন জলসাঘর ছবির কথা ভাবছেন। এই কথা জানতে পেরে তাড়াতাড়ি মানবেন্দ্র মুখোপাধ্যায় বলে উঠেছিলেন, না না, এ তো খুব ভালো কথা, আপনি ওনাকেই দিন। তাই শেষ পর্যন্ত আর ছবি তৈরি করা হয়নি মানবেন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু তার গানের সাম্রাজ্যে তিনি আজও অমর। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে তোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়। জানি না জানি না কি মধু আবেশে কি কথা ভাবে সে, জানি না কি নিয়ে থাকে সে, কি ছবি আঁকে সে যে রে, জানি না তার দুকুলে ভাসানো লহরি কাঁপানো ভাবের খেলাতে বেলা যে যায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়। কি করে কাটে ও মনে দাগ, ও চোখে আঁকি এ অনুরাগ, কি করে কাটে ও মনে দাগ, ও চোখে আঁকি এ অনুরাগ। জানি না জানি না কি করে কবে সে আমারই হবে সে, জানি না কি ভালো বোঝে সে, কি আজ খোঁজে সে যে রে, জানি না তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো রূপেরই তরি সে বাঁধে কোথায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়, মরে মৌ পিয়াসায়, মরে মৌ পিয়াসায়। গল্প শেষ হলেও তার গানের রেশ রয়ে যায়। শিল্পীর পার্থিব শরীর পৃথিবীর মায়া ছাড়লেও তার গান থেকে যায় আমাদের অনুভবের গভীরে। তাই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান কোনো দিন পুরনো হয় না। তুমি
ফিরায় দিয়েছ বলে ফিরে চলে যাই তুমি ফিরায় দিয়েছ বলে ফিরে চলে যাই এ জীবনে মোরা কেহ নাই কিছু নাই তুমি ফিরায় দিয়েছ বলে ফিরে চলে যাই হৃদয়ে আছে শুধু মরু তৃষা আধারে হারাই আমি পথের দিশা হৃদয়ে আছে শুধু মরু তৃষা আধারে হারাই আমি পথের দিশা সে পথ খুঁজিতে আমি নিজের হারাই সে পথ খুঁজিতে আমি নিজের হারাই তুমি ফিরায়ে দিয়েছ বলে ফিরে চলে যাই এসেছিল কাছে কোন মধুর তিথি ছিল কত মায়া ছিল যোগ প্রীতি হারায়ে যে গেল তারে খুঁজিনি শেষ হলো কবে সে তো বুঝিনি হারায়ে যে গেল তারে খুঁজিনি শেষ হলো কবে সে তো বুঝিনি বুঝিতে চাওনি তুমি কি যে আমি চাই বুঝিতে চাওনি তুমি কি যে আমি চাই তুমি ফিরায়ে দিয়েছ বলে ফিরে চলে যাই এ জীবনে মোরা কেহ নাই কিছু নাই তুমি ফিরায়ে দিয়েছ বলে ফিরে চলে যাই দোলে দোদুল দোলে ঝুলনা দোলে দোদুল দোলে ঝুলনা দোলে কৃষ্ণ দোলে ঝুলনা দোলে রাই দোলে